আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে। ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর সংসদের শপথ গ্রহণ এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিদায় নেবেন এই প্রায় ১.৫ বছরের কিছু সময় বেশির ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকার। তো এই সরকারও দায়িত্ব গ্রহণ করার সময় তাদের উপদেষ্টারা মন্ত্রিপরিষদ বিভাগে তাদের সম্পদের বিবরণী দিয়েছিলেন, কিন্তু সেই সম্পদের বিবরণী জাতি জানতে পারেনি। শেখ হাসিনা 1996 সালে মন্ত্রীদের সম্পদের বিবরণী প্রকাশ করার কথা বলেছিলেন, তিনি প্রকাশ করেননি, বলেছিলেন তার কাছে আছে। তিনি একজন সততার অবতার হিসাবে সব সম্পদের হিসাব যাচাই বাছাই করেছেন, এমনটাই তার বক্তব্যের প্রতিবাদ হয়েছে। কিন্তু তিনি একজন দুর্নীতিবাজ এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দুর্নীতিবাজ শাসক হিসেবে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন এবং লুটপাট, জাতীয় সম্পদ পাচার সব কিছু তিনি এগিয়ে ছিলেন। যাই হোক, অতীতেও যেমন সরকারের কর্তা ব্যক্তিদের, মন্ত্রী উপদেষ্টাদের সম্পদের বিবরণ প্রকাশ করা হয়নি, তেমনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও তাদের সম্পদ বিবরণ দিলেও সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। কেন প্রকাশ করা হয়নি সেই রহস্য আমাদের কাছে রহস্যই রয়ে গেছে। কারণ যদি সম্পদ বৈধ হয় তাহলে প্রকাশ করতে কোনো অসুবিধা নেই বা আইনগত ঝামেলাও নেই। তো যাই হোক, এই উপদেষ্টারা তাদের তাদের সম্পত্তি যে বিবরণ দিয়েছেন তা প্রকাশ করা হয়নি, কিন্তু উপদেষ্টা থাকায় তারা যে কিছু সম্পদ অর্জন করেছেন, কিছু কিছু উপদেষ্টা তো নিঃসন্দেহে, সব উপদেষ্টা তো নিঃসন্দেহে সম্পদ অর্জন করেছেন, অবৈধ সম্পদ অর্জন করেছেন। তো সেই সম্পদের বিবরণ সহ তারা যদি বিদায়ের সময় দুটো তুলনামূলক হিসাব দিয়ে যান, তাহলে একটা জাতি একটা বিনোদন পাবে। কারণ ক্ষমতা দুর্নীতিগ্রস্তকারের অধিক ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা নিরঙ্কুশভাবে দুর্নীতিগ্রস্ত করে। এই অন্তর্বর্তী সরকার তখন জবাব দিতে ছিল না, ফলে এরা নিঃসন্দেহে সেই ক্ষমতার পূর্ণ ব্যবহার করেছেন এবং কতিপয় উপদেষ্টার কথা আমরা জানি যে তারা দুর্নীতিতে লিপ্ত ছিলেন। যাই হোক, এখন আমরা এটা বলছি না তাদের প্রতি সম্মান দেখে, কিন্তু তারা যখন যাবেন, সাংবাদিকরা নিশ্চয়ই তাদের অনুসন্ধান থেকে এই উপদেষ্টাদের অপকর্মের বিবরণ অবশ্যই প্রকাশ করবেন এবং তারা যদি বাঁচতে চান তাহলে তাদের নিজেদের থেকেই স্বপ্রণোদিত হয়ে এই উপদেষ্টা সম্পদ বিবরণ প্রকাশ করা উচিত, তাহলে ঝুঁকি কমে যাবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে আপনাকে যুক্ত থাকার সুযোগ দিন। 2024 সালের আগস্টে দায়িত্ব গ্রহণের 2 সপ্তাহ মাথায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। প্রধান উপদেষ্টা এই ঘোষণাকে ইতিবাচক হিসাবে দেখেছিল বিভিন্ন মহল। তবে প্রায় 1.5 বছর হলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখা যায়নি। অর্থবিদ ও দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর শীর্ষপর্যায়ের ব্যক্তিরা বলছেন, একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সুযোগ ডক্টর ইউনূসের সরকার দুর্ভাগ্যজনকভাবে গ্রহণ করেনি। সংযোজন বিয়োজনের পর বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা প্রধান উপদেষ্টা 21, এছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা 8 জন, প্রতিনিধি পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রয়েছেন 4 জন এবং বাংলাদেশ বিনিয়োগ পরিনির্বাহী চেয়ারম্যানও প্রতিমন্ত্রী মর্যাদা ভোগ করছেন। 2024 সালে 25 জাতির উদ্দেশ্যে ভাষণে দুর্নীতিবিদের স্পষ্ট অবস্থানকে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তার ক্ষেত্রে নিয়মিত বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের ৭ অনুচ্ছেদ প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগ অধ্যাদেশ প্রণয়ন করা হবে বলেও তিনি ভাষণে উল্লেখ করেন। ওই বছরের 1 অক্টোবর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং সমাধান সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024 জারি করা হয়। নীতিমালায় বলা হয়, অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং সমাধান সম্পন্ন ব্যক্তি যা সরকার বা প্রতিদ্বন্দ্বীর কর্মে নিযুক্ত তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী দিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদের বিবরণী জমা দেবেন। স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেটিও জমা দিতে হবে। এই বিবরণী প্রধান উপদেষ্টা সুবিচার উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন। তবে মন্ত্রিপরিষদের একজন কর্মকর্তা বলেন, সম্পদ বিবরণী জমা দেওয়ার প্রক্রিয়া এখনও চলমান আছে। আগের আয়কর বছরে সবাই রিটার্ন জমা দিয়েছিলেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমি বেশ আগেই জমা দিয়েছি। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, তিনি গত বছর এবং এবছর বিবরণী জমা দিয়েছেন। খাদ্য ভূমি উপদেষ্টা আলী মজুমদার একই কথা বলেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানও জমা দিয়েছেন, এটা তিনি ফেসবুকেও জানিয়েছেন। কিন্তু কী কারণে এই
সম্পদ বিবরণী প্রকাশ করা হয়নি, সেটা জনসমক্ষে প্রকাশ করা হয়নি, সেটা জাতি জানতে চায়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, 2 অর্থবছরে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা প্রায় শেষ হলেও এখনও কেন উপদেষ্টা সম্পদের হিসাব জনসভায় প্রকাশ করেনি? গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে প্রশ্ন করেন এ বিষয়ে। প্রেস সচিব বলেন, আমরা আশা করি অচিরেই দেখতে পাবেন, আমাদের সবাই যখন শেষ হয়ে আসবে তখন দেখতে পাবেন। অবশ্য শেষ সময় দেখে কোনো লাভ নেই। আমরা চাইব যে সম্পদ নিয়ে তারা উপদেষ্টা হয়েছিলেন এবং যাওয়ার সময় তার কী সম্পদ নিয়ে গেলেন, এটা জাতিকে জানাতে হবে। এটা জানলে জাতি বুঝতে পারবে যে আসলে ক্ষমতা কতখানি মানুষকে দুর্নীতিগ্রস্ত করে, কতটা সৎ থাকতে বাধা দেয়। আর তা না হলে আমরা ভেবে নেব যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটি সরকার আমরা পাইনি। সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু সবাই দুর্নীতি করেছে। এই সরকারের অনেক উপদেষ্টাই দুর্নীতিগ্রস্ত। প্রধান উপদেষ্টার অনেক কাজকর্ম আমরা জানি না সততার মানদণ্ডে কতটা উন্নীত। একজন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব, উনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনা পুত্র শেখ হাসিনার অনুগ্রহভাজনদের যেসব সুবিধা তারা দিয়েছিল, অবৈধ সুবিধা, সেগুলো উনি বহাল রেখেছেন এবং যারা বঞ্চিত হয়েছে তাদেরকে উনি বঞ্চিত করেছেন। এবং এক্ষেত্রে উনি প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ না পাঠিয়ে নিজেই প্রধান উপদেষ্টার সাথে আলাপ হয়েছে লিখে একটি প্রতিষ্ঠানের ন্যায্য অধিকারকে থেকে বঞ্চিত করেছেন এবং এই বাবদ তিনি বেশ বড় অঙ্কের লাভবান হয়েছেন বলে অনুমান করা যায়। কারণ তিনি যাদেরকে এই সুবিধাটা দিয়েছেন তারা হাসিনা পুত্র জয়ের অনুগ্রহ ভাজন ছিল। ফয়েজ তৈয়ব হয়তো এই লেনদেনটা দেশের বাইরেই করেছেন, কারণ উনি বিদেশে থাকেন। তিনি যে কাজটি করেছেন এই জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং তার এই অপকর্মের চিহ্ন তিনি সংশ্লিষ্ট ফাইলে রেখে গেছেন। এবং দুদক চেয়ারম্যানকে অনুরোধ করব, তিনি ফয়েজ তৈয়বের এই অপকর্মের বিষয়ে তদন্ত করবেন এবং কোনো দায়মুক্তি দেবেন না। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।